চারিদিকে অগাধ শাল, পিয়াল, মহুয়া কুসুমের জঙ্গল। পূব দিকে ছোট ছোট পাহাড়ের সারি, তাদের গায়ে রোদ পড়েছে। বিকেলের শেষ আলোয় সোনালি আভা ছড়িয়ে পড়েছে বনভূমির উপর। কোথাও কোথাও নির্জন ঝর্ণার জল বনভূমির নীরবতা ভেঙে ছন্দময় শব্দ তুলে নেমে চলেছে গহীন খাদে। হঠাৎ কোথাও বনমোরগের ডাক, কোথাও বা বুনো হাতির দুরাগত গর্জন। এসব বন্য প্রকৃতির মধ্যে মানুষের অস্তিত্ব যেন ক্ষীণ, ক্ষণস্থায়ী। প্রকৃতির এই গভীর অথচ মায়াময় রূপ দেখে মনে হয় এখানে হাজার বছর ধরেও কেউ না এলে কিচ্ছু আসে যায় না। কিন্তু আমি তো বেরিয়ে পড়লাম ঘাটশিলার উদ্দেশ্যে 26শে ডিসেম্বর 2024-এ। এই সকালবেলা 5টার সময় বেরোলাম। 5টার সময় বেরিয়ে আমরা স্টেশনে মোটামুটি 5:45-এ পৌঁছে গেছি। হাওড়া থেকে ঘাটশিলা যাওয়ার মূলত 5টা ট্রেন। প্রথমটি হলো 6:20 BBN জনশতাব্দী এক্সপ্রেস, যা ঘাটশিলা পৌঁছায় 9:01-এ। দ্বিতীয়টি 6:30 টিটাগড় ইস্পাত এক্সপ্রেস ধরলে ঘাটশিলা পৌঁছে দেবে 9:22-এ। বাকি তিনটে হলো দুপুর 12:50 হাওড়া RNC সুপারফাস্ট এক্সপ্রেস, বিকেল 5:20 স্টিল এক্সপ্রেস এবং সবশেষে রাত 9:10 ক্রিয়া এক্সপ্রেস। সব ট্রেনই ঘাটশিলার এই 214 কিলোমিটার ডিস্টেন্স 3 থেকে 3.5 ঘন্টায় অতিবাহিত করে। BBN জনশতাব্দীর 2S এর টিকিটের ভাড়া হলো 135 টাকা এবং এসির 435 টাকা এবং ট্যাক্সি। কিন্তু এরই মধ্যে হয়ে গেল এক চরম বিপদ। একটা চরম বিপদ। হাওড়া বারবেল জনশতাব্দী এক্সপ্রেস, যেটা 6:20-তে ছিল, সেই ট্রেনটা হয়ে গেছে 9:20-তে, 3 ঘন্টা লেট লাইনে কাজ চলার জন্য। কিন্তু তারপরেই যে ট্রেনটা 6:35-এ ছিল, সেই ট্রেনটা অন টাইম। ট্রেন লেট থাকায় আমরা পরিকল্পনা করি যে আমরা টিটাগড় ইস্পাতের জেনারেল বগির টিকিট কেটে আমাদের যাত্রা শুরু করব। আমাদের ট্রেন 3 ঘন্টা লেট হওয়ার জন্য আমরা ভাবলাম 6:35-এর একটা স্টিল এক্সপ্রেস আছে, এই আমার পিছনে 22 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এটা ধরে চলে যাব জেনারেলে উঠে, জেনারেল টিকিট কেটে। কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে এত ভিড় ছিল যে সেখানে ওঠার মতো পরিস্থিতি ছিল না। কারণ এটা লাক যে আমাদের ট্রেনটাই 6:20 ট্রেনটা রিস্কেডিউল হয়ে ওটা হয়ে গেল 9:20, কিন্তু এটা হলো না। যেহেতু স্টিল এক্সপ্রেস অনেক ফেমাস ট্রেন, এটাতে অনেকে কর্মস্থলে পৌঁছায়, এই জন্য এটাকে রিস্কেডিউল করেনি, কিন্তু এটাকে করেছে। ট্রেন 3 ঘন্টা লেট হওয়ার জন্য আমরা চলে এলাম ওয়েটিং রুমে। এটা হচ্ছে জেনারেল ক্লাস ওয়েটিং রুম। এখানে প্রতি ঘন্টা প্রতি জনের টিকিট হচ্ছে 15 টাকা করে। ওয়েটিং রুমে 8:45 অবধি কাটানোর পর আমাদের ট্রেন এসে স্টেশনে পৌঁছালো 9:05-এ। সঙ্গে সঙ্গেই আমরা ট্রেনে এসে যে যা নিজেদের মতো সিটে বসে পড়লাম। এবারের গন্তব্য ঘাটশিলা। আমাদের ট্রেন ছুটে চলেছে শাল, সেগুন, মহুগিনির জঙ্গল দিয়ে। রেলের জানলা দিয়ে দেখা যাচ্ছে সবুজের সমুদ্র। গন্তব্য ঘাটশিলা, এক পাহাড়, নদী ও গল্পের শহর। আমরা এখন ঘাটশিলা স্টেশনে পৌঁছে গেছি। আমাদের টিম এদিকে দাঁড়িয়ে। ঘাটশিলা স্টেশনে এসে প্রথমেই আমরা ঠিক করে নিলাম আমাদের থাকার ব্যবস্থা ফোনে। ঠিক করলাম আমরা গিয়ে উঠবো এবারে হোটেল অনিন্দিতা প্যালেসে, যেটা স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটারের ডিস্টেন্স। স্টেশন থেকে বেরিয়েই অটো স্ট্যান্ড, সেখান থেকে প্রতিটি হোটেলের রেট নির্ধারিত করা আছে সাইনবোর্ডে, যা সর্বনিম্ন 100 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 400 টাকা অবধি রয়েছে। অনিন্দিতা প্যালেসে আমাদের যেতে পড়ল 100 টাকা। অটোতে সর্বাধিক 6 জন ভালোভাবে বসে যেতে পারবে। ঘাটশিলা স্টেশন থেকে বিভিন্ন সাইট সিনের রেটও এখানে উল্লেখিত আছে, কিন্তু প্রধানত ঘাটশিলায় যে সাইট সিন আছে সেটাকে 2 ভাগে ভাগ করা হয়। একটা সাইড ঘুরতে লাগে 1400 টাকা এবং অপর দিক 1500 টাকা, যা ড্রাইভারের সঙ্গে
কথা বলে নিজেদের মতো কাস্টমাইজ করলে হয়তো একটু কমও হতে পারে রেটটা। আমরা ঠিক করলাম সবই ঘুরে দেখব এবং আপনাদের দেখাবো, কারণ আবার কবে আসা হবে না হবে। তাই আমাদের সব মিলে পড়ল 2900 টাকা। আমরা এখন চলে এসেছি সুবর্ণরেখা নদী পাড়ে। এইদিকে দেখা যাচ্ছে সুবর্ণরেখা নদী, আর দূরে দেখা যাচ্ছে এইদিকে হিন্দুস্তান কপার লিমিটেড, যাকে বলা হয় HCL। এই হিন্দুস্তান কপার লিমিটেডে কপার ফ্যাক্টরি, যেখান থেকে আমাদের কপার তৈরি হয়। আর তার পাশ দিয়ে বয়ে চলেছে সেই সুবর্ণরেখা নদী, যাকে কেন্দ্র করে প্রচুর সাহিত্য, অনেক ইতিহাস, অনেক কবিতা জড়িয়ে আছে, বিভূতিভূষণের অনেক লেখা, সে আর আপনাদেরকে বললাম না। বর্ষাতে এখানে ভালোই জল থাকে, কিন্তু যেহেতু এটা এখন ডিসেম্বর মাস, সেখানে জল অতটা নেই। তো এই যে কালো পাড়গুলো দেখছেন, সেখান অবধি জল চলে আসে। আপনাদেরকে যে দূরে হিন্দুস্তান কপার লিমিটেড দেখালাম, সেটা ওইখানে দেখা যাচ্ছে। এই ব্রিজের ওপর দিয়ে আমরা ঘুরে চলে এলাম এই সাইডে। এটা হচ্ছে রাতমোহনা। এই রাতমোহনা ব্রিজ এখন ধ্বংসপ্রায়। ব্রিজের নিচ দিয়ে বয়ে চলেছে সুবর্ণরেখা নদী। রাতমোহনা নামটির উৎপত্তিতে জড়িয়ে আছে এক সুগভীর অনুভূতি। রাতে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নৌকায় চেপে নাচতেন এই নদীর কোনো এক চরে। চাঁদের আলোয় নদীর জল চিকচিক করত, আর দূর হতে ভেসে আসত মাদলের শব্দ। এই অপরিসীম রূপে মুগ্ধ হয়ে লেখক জায়গাটির নামকরণ করেন রাতমোহনা। আর এরই পাশ দিয়ে হেঁটে চললে আছে এক রাস্তা, যা এক ক্ষুদ্র জলপ্রপাতের কাছে পৌঁছাচ্ছে, যার নাম বেনেসোল ফলস। এক ক্ষুদ্র জলপ্রপাত। সুবর্ণরেখা নদীর তীরে এই জলপ্রপাতের শব্দ শুনতে শুনতে সূর্যাস্ত হওয়ার আগের মুহূর্তের যে অনুভূতি, তা অনন্য। এবার আমরা এসে পৌঁছালাম গৌরীকুঞ্জে। এই হলো সেই বিখ্যাত গৌরীকুঞ্জ, যেখানে আমাদের সবার প্রিয়, সবার পূজ্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কাটিয়েছেন অনেক কয়েকটা দিন, কিছু বছর। যেখান থেকেই উৎপত্তি হয়েছে তার সৃষ্টি, পথের পাঁচালী, আরণ্যক এবং বিভিন্ন উপন্যাস এবং ছোট গল্প। আমরা এবার গৌরীকুঞ্জের ভেতরে প্রবেশ করতে চলেছি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী গৌরী দেবী কলেরা রোগে সংক্রামিত হয়ে পরলোক গমন করেন তাদের বিয়ের মাত্র 1 বছরের পর, 1918 সালে। সেখান থেকেই বোধহয় নামকরণ হয় গৌরীকুঞ্জের। উন্নয়ন সমিতির উদ্যোগে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নানা কাজের পটচিত্র এবং জীবনের নানা ছবি তুলে ধরেছে গৌরীকুঞ্জের দেওয়ালগুলিতে। লেখকের ঘরের ভেতরে এখন সংরক্ষিত আছে তার ব্যবহৃত দোয়াত কলম, ধুতি পাঞ্জাবি, চশমা। গৌরীকুঞ্জ উন্নয়ন সমিতির সভাপতি তাপস চ্যাটার্জি সেখানে 100টি গরিব ছেলে মেয়েদের সাপ্তাহিক বাংলা পড়ান এবং তার নাম রাখেন অপুর পাঠশালা। গৌরীকুঞ্জ দেখার পর আমরা মধ্যাহ্ন আহার সেরে নিলাম আহার নামক এক হোটেলে। এখানে খাবারের স্বাদ ও মূল্য দুটোই সন্তোষজনক। দূরে পাহাড়ের পরন্ত সূর্য দেখে মনকে বললাম, মনো চলো নিজ নিকেতন।
টিলা। এবার আমরা এই সিঁড়ি বেয়ে পাহাড়ের মাঝখান দিয়ে আস্তে আস্তে চলে যাবো চিত্রকূট টিলার ওপরে। সানসেট পয়েন্ট দেখে অসাধারণ একটা সুন্দর ডিম্বাকৃতি সূর্য আস্তে আস্তে কি সুন্দর ডুবে যাচ্ছে সেটা দেখে আমরা এবার চিত্রকূট টিলাতে উঠে দেখবো তার দৃশ্যটা। আপনারা আমার সঙ্গে আস্তে আস্তে আসবেন। শহর থেকে কিছু কিলোমিটারের দূরত্বে অবস্থিত এই টিলা বা হিলক, যার উপরে আছে এক জাগ্রত শিব মন্দির, এবং আরেকটু উপরে গেলে বার্ড আই ভিউতে দেখে নিতে পারবেন ঘাটশিলাকে। তো চলুন একটু দেখে নেওয়া যাক। এই হলো মন্দিরের উপরে সেই জাগ্রত শিব মন্দির। মন্দিরের পাশ দিয়ে হেঁটে গেলে দেখা যায় টিলার সর্বোচ্চ শৃঙ্গ। আমরা এখন চিত্রকূট টিলাতে ওপর দিকে উঠতে চলেছি। দূরে ট্রেনের শব্দও পাওয়া যাচ্ছে। টিলার উপর থেকে দূরে ট্রেন দেখে মনে পড়ে গেল অপু দুর্গার কথা। বদলেছে শুধু কয়লা চালিত ট্রেন থেকে ইলেকট্রিক ট্রেনে, বাকিটা একই। এবার আমরা এসে পৌঁছালাম রানকিনী দেবীর মন্দিরে। প্রায় 800 বছরের পুরাতন এই মন্দির, যেখানে প্রাচীনকালে নরবলিরও প্রথা ছিল, যা ইংরেজ শাসনকালীন বন্ধ করা। মন্দিরের গর্ভগৃহে চলছে রানকিনী দেবীর আরতি। বলা যায় আমরা খুব ভালো সময় এসে পৌঁছেছি। রানকিনী দেবীর মন্দিরের গর্ভগৃহ একটি শান্ত ও পবিত্র স্থান, যেখানে মা রানকিনী দেবীর বিগ্রহ প্রতিষ্ঠিত রয়েছে। মূর্তিটি কালো পাথরের তৈরি এবং অত্যন্ত জাগ্রত বলে ভক্তদের বিশ্বাস। মায়ের আরতির হোমাগ্নি নিয়ে পরিশুদ্ধ করার চেষ্টা করলাম নিজের আত্মাকে। এবার আমরা এসে পৌঁছালাম ঘাটশিলা সুবর্ণরেখা নদীর তীরে সূর্য মন্দির। গর্ভগৃহে রয়েছে সুদারুণ সূর্যদেবের মূর্তি। এই মন্দির দেখার আদর্শ সময় হলো পরন্ত বিকালবেলায়, কিন্তু সময়ের অভাবে আমরা এসে পৌঁছালাম সন্ধেবেলায়। তবে আপনারা অবশ্যই এটাকে বিকালের মধ্যে দেখে ফেলার চেষ্টা করবেন। রামকৃষ্ণ মিশনে পৌঁছাতে হলো বেশ রাত, তাই এটা আর আপনাদেরকে দেখানো হলো। তবে চিন্তার কোনো কারণ নেই। কতদিন আগে বুক করতে হবে রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউস? কোথায় করবেন বুক? তাদের জিমেলটাই বা কী? বুকিং করার পদ্ধতি কী? খাওয়া দাওয়া, থাকার বন্দোবস্ত সব কিছু আমি লিখে দেব ডেসক্রিপশন বক্সে, এবং পরের বার আপনাদের জন্য একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো শুধুমাত্র রামকৃষ্ণ মিশনের উপর। আজ আমরা এসেছি হোটেল অনিন্দিতা প্যালেসে। এটা ঘাটশিলাতে একটা খুব সুন্দর হোটেল ফর স্টে। সামনে এরকম একটা জায়গা আছে, আপনি এখানে স্কুটি বা কিছু এনে পার্ক করতে পারবেন। এখানে একটা ছোট মতন দোলনা করা আছে, শেডও আছে, কোনো অসুবিধা নেই। তো চলুন ঢোকা যাক। এই হচ্ছে হোটেলের এন্ট্রান্স। আমরা ঢুকি। ডেকোরেশন ভীষণ সুন্দর। খুব নিট অ্যান্ড ক্লিন। এটা আমাদের রিসেপশন সেকশনটা, বিলিং কাউন্টার অলসো। আমরা এখন এসেছি হোটেল অনিন্দিতা প্যালেসে।
এখানে যে রিসেপশনিস্ট আছে তার সাথে একটু কথা বলে নিতে চাই। আমাদের এখানে কিরকম কি ফ্যাসিলিটি পাবেন, ঘাটশিলাতে আসলে কোথায় থাকবেন, ওনারাই গাড়ি অ্যারেঞ্জ করে দিতে পারবে কিনা, এইসব বিষয়ে কিছু ওনাকে জিজ্ঞাসা করে নেব। বলুন দাদা। নমস্কার, এটা হোটেল আনন্দিতা প্যালেস। বাকি হয়ে গেল আমাদের এখানে ডবল বেডরুম আছে 28টা এবং ডরমেটরি আছে 4টে, 6 বেডের ডরমেটরি আছে 2টো, 10 বেডের একটা, 4 বেডের একটা। বাকি এমনি রেট সিজন অনুসারে আপ ডাউন হয়। বাকি হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনার কন্ট্যাক্ট করবেন, রেট বলে দেওয়া হবে। গাড়ি টাড়ির ব্যবস্থা এখানে হোটেল থেকে হয়ে যায়। আর কোন সিজনে আপনাদের মানে মেইনলি চাপ থাকে বা এরকম কি? এমনি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই টাইমে চাপ থাকে। আচ্ছা আচ্ছা। আর বাকি রেস্টুরেন্টের কেমন কি? ইন হাউস রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া এখান থেকে পেয়ে যাবেন, ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর। রেটও খুব রিজনেবল, আমরা এখানে ফটো দিয়ে দেবো। ব্যবহারও খুব ভালো, আর ডেকোরেশন খুব ভালো, আর নিট অ্যান্ড ক্লিন। এটা হোটেলের কার্ড, আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারেন। হোটেল আনন্দিতা প্যালেসে আমরা এরকম উঠে এসে সেকেন্ড ফ্লোরে আমরা যে রুমটা পেয়েছি সেটা হচ্ছে 401 আর 403। আনন্দিতা প্যালেসের স্পেশালিটি হচ্ছে এখানে ওয়াইফাই আছে। আপনাদের একবার দেখিয়ে দিই, এখানে ওয়াইফাই রাউটার আছে, যার স্ট্রেংথ খুবই ভালো। এই ফ্লোরটাকে কভার করছে, 4টে রুম আছে এখানে। এটা হচ্ছে রুমটা। এখানে স্মার্ট টিভি আছে, এরকম বেড আছে, ওপরে সুন্দর এরকম ফল সিলিং এর লাইটিং আছে। এই রুমগুলোর দাম হচ্ছে 1200 টাকা। এর থেকে একটু স্পেশিয়াস রুম যেটা গ্রাউন্ড ফ্লোরে আছে, ফার্স্ট ফ্লোরে আছে, সেগুলো হচ্ছে আপনাদের 1500 টাকা, এবং ডিলাক্স রুমগুলো 2200 টাকা। এবং এদের কাছে আরও কিছু রুম আছে। একটা বাথরুম পাচ্ছেন যেখানে গিজার আছে, কোমোট আছে, বেসিন আছে, বালতি, মগ, হ্যান্ড শাওয়ার। মোটামুটি ভালো রাত কাটানোর জন্য, খুব ভালো তো বলবো না। ঘাটশিলায় এসে রিলিজ হলো আমার মুনশিয়ারির ভিডিওর প্রথম পার্ট। আপনারা যারা দেখেননি তারা স্ক্রিনে আসা আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। দেখতে দেখতে হোটেলের ইন হাউস রেস্টুরেন্ট থেকে স্ন্যাক্স অর্ডার দিলাম, আর তারপরই হোটেলের বানানো কোর্টে নাইট ব্যাডমিন্টন। সব মিলে দিনটা বেশ ভালোই ছিল। রাতে আহার রেস্টুরেন্ট থেকে মিল হোটেলে এনে সমাপ্ত করলাম দিন। We are at Anandita and this is our last day at Anandita after playing badminton and doing lots of fun. Guys, we are যদি কোনদিন তুমি দুহাত দিয়ে ঝিনুক পরালে আমি সেই অল্প ভাঙা কার সাথে বলো শব্দ ছুড়ে ফিরবো বাড়ি মাঝরাতে, আমি তোমার কথা বলবো কাকে?